বার্নল বোরোলিনের কথা বলবো, কেটে যাওয়া পুড়ে যাওয়ার অব্যর্থ দাওয়াই। আর এবার বাংলার ভোটে বার্নল এবং বোরোলিন, না শুধু এখানেই থেমে থাকছি না, আইসক্রিমও রয়েছে সঙ্গে। কমিশনের ওষুধ বার্নল বোরোলিন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাওয়াই আইসক্রিম। পুড়ে গেলে বার্নল, বঙ্গজীবনের অঙ্গ বোরোলিন, জীবনের ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে। বাংলার ভোটে এবার কমিশনের ওষুধ বার্নল বোরোলিন। এপ্রিল মাস, একদিকে সূর্যের তাপ আর একদিকে ভোটের গরম। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় কমিশনের পোস্ট, তাতে ভয়মুক্ত ভোটের বার্তা। কমিশনের পোস্টে লেখা হয়েছে, সকল মা ভাই বোনেদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা ভয়মুক্ত হয়ে ভোট দিন। এতে কয়েকজন রেগে যেতে পারেন, জ্বলে যেতে পারেন। গুন্ডা, দাগি, অপরাধী এবং দুর্বৃত্তরা সাবধান হয়ে যান। পর্যাপ্ত পরিমাণে বার্নল এবং বোরোলিন সঙ্গে রাখুন। উত্তাপ এতটাই তীব্র হবে যে ভিতর থেকে পুড়ে যাবেন এবং সেই স্মৃতি সারা জীবন মনে থাকবে। আমরা ভোটারদের নিশ্চিত করছি, এবারের ভোট হবে হিংসামুক্ত, ভয়মুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ জ্যামিং ছাড়া, সোর্স জ্যামিং ছাড়া। কমিশনের এই অভিযানে যিনি বাধা দেবেন তার বিরুদ্ধে আইন মেনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বার্নল আর বোরোলিন কোনো কাজে আসবে না। আমরা শুধু ভোটারদেরকে এটা কনফিডেন্স দিতে চাইছি, উই আর হিয়ার অ্যান্ড উই আর কমিটেড। জেনারেলি ইন কলকাতা অর ইন urban areas all over India, there is a sort of voter apathy. They don't want to come out to vote. We want to give them that confidence and that's why it is done. ভোটের উত্তাপ এখন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে কমিশনের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আইসক্রিম দাওয়াই। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। এই লড়াইটা লড়তে গিয়ে যারা বলছে বার্নল দিয়ে পুড়িয়ে দেবো, বার্নল রেখে দাও, তাদের বিরুদ্ধে বলুন, তোমাদের বার্নল দেবো না, তোমাদের আইসক্রিম দেব, যাতে গরমকালে তুমি আইসক্রিম খেয়ে তোমার শরীরটাকে আইস রাখতে পারো, বরফ রাখতে পারো। তোমাদের সাথে আমাদের এইটুকুই তফাৎ। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, কলকাতা দক্ষিণের ডিইওর কাছে জানতে চাওয়া হবে কি কারণে তিনি এই ধরনের পোস্ট করেছেন। অবশ্যই ডিইওকে ডাকা হবে। নিউজ 18 বাংলা। বিজেপিকে কমিশন ও এজেন্সি তোপ মমতার, ভয় পেয়ে এত নাম বাদ, দাবি তৃণমূল নেত্রীর। বাংলা দখলে ইডি সিবিআই ব্যবহারের অভিযোগ, অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআর এ বাধা, পাল্টা সরব অমিত শাহ। এত ভোট কেটেছেন কেন? কারণ বাংলার মানুষকে আপনারা ভয় পান। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কালকে মাননীয় সুপ্রিম কোর্টও এটা বলেছে। তাহলে বাংলায় কেন? তার কারণ দিল্লি থেকে এসেছেন মোটা ভাই, সাথে এসেছেন ইডি আর সিবিআই। যত পারো নাম কাটো ভাই, আর যত পারো সন্ত্রাস করে যায়। কারণ বাংলাকে দখল করতে হবে। আমি বলি নিশ্চিন্তে থাকুন, বাংলাকে দখল করা এত সহজ নয়। আর বাংলাকে দখল আজ কেন, কোনো দিনই তোমরা করতে পারবে না। ये चुनाव आयोग एसआईआर कर रहा है, घुसपैठियों के नाम निकल रहे हैं और दीदी इनके लिए छाती पीट कर रो रही है। अरे दीदी, आपका टाइम अब समाप्त हो चुका है। उत्तर बंग की जनता आपको टाटा बाय बाय कह रही है, टाटा बाय बाय। न केवल उत्तर बंग, न केवल बंगाल, पूरे देश से घुसपैठिए को चुन चुन कर भारतीय जनता पार्टी निकालने का काम तय किया है कि भाजपा सरकार बनते ही 45 दिन में 600 एकड़ भूमि जो बाढ़ पूरी करने के लिए चाहिए, वो हम भारत सरकार को देकर सीमा पर बाढ़ लगाने का काम पूरा कर देंगे, पूरा कर देंगे। ভোট প্রচারে অমিত শাহর সিন্ডিকেট হুঁশিয়ারি, পাল্টা
দাওয়াই অভিষেকের। बालू लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? ईंट सीमेंट लेना है तो सिंडिकेट को टैक्स देना पड़ता है या नहीं देना पड़ता है? कमल के निशान पर बटन दबा दो, 5 तारीख के बाद सिंडिकेट वालों को हम उल्टा कर कर सीधा करने का काम करेंगे। पूरे बंगाल से सिंडिकेट का राज खत्म हो जाएगा, दीदी का भ्रष्टाचार खत्म हो जाएगा। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। মমতা অভিষেককে কড়া আক্রমণ অমিত শাহ, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের। एक नेता थे, वो कहते थे सिलीगुड़ी से चिकन नेक काट दो तो नॉर्थ ईस्ट अलग पड़ जाएगा। क्यों भाई, आपके पिताजी का देश है क्या? ये टुकड़े करने वाली जो गैंग है, इसका सरगना कोई और नहीं है, दीदी और भाईपो है, दीदी और भाईपो है। मैं आज बता कर जाता हूं दीदी, ये भारत की भूमि है, इस पर नजर बिगाड़ने की हिम्मत मत करना। बंगाल की जनता इस चुनाव में आपको निकालने जा रही है, निकालने जा रही। একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, শয়ে শয়ে বিজেপির নেতা, 10টার উপর মুখ্যমন্ত্রী, 20টা কেন্দ্রীয় মন্ত্রী, নির্বাচন কমিশন, প্যারামিলিটারি ফোর্স, তার সাথে ইডি, তার সাথে সিবিআই, তার সাথে মিডিয়া, তার সাথে কেন্দ্রীয় বাহিনী, তার সাথে সুপ্রিম কোর্ট, তার সাথে হাইকোর্ট, তার সাথে অর্থবল, আর অন্যদিকে একজন হাওয়াই চপ্পল পরা মহিলার, তার সাথে 10 কোটি মানুষ। এটাই জনগণের ক্ষমতা। এবার এজেন্ট গ্রেফতারির সংখ্যা মমতার, বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। আইসি থেকে, ওসি থেকে শুরু করে যত অফিসার্স আছে ইনস্ট্রাকশন পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্টদের আগে থেকে গ্রেপ্তার করে নাও। কেন? তারা যাতে বুথ কেন্দ্রে বসতে না পারে। আরে প্যারালাল মেশিনারি তৈরি রাখতে হবে, একজনকে আরেস্ট করলে আর একজন মা বোনদের এজেন্ট থাকবে, লড়ে যাবে। এত সহজ নয় বাংলাকে কাবু করার। ভাষার প্রয়োগ দেখুন, বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও, এই সমস্ত সার্কুলার ইউজ করা হয়েছে। আমি যখন বলছি তখন আমি দায়িত্ব নিয়ে সার্কুলারটা দেখেছি বলেই বলছি। কাদের এত ভয় দেখাচ্ছেন, কাদের এত চমকাচ্ছেন? হিম্মত থাকলে সরাসরি মানুষের সাথে লড়াই করুন। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের পাঠানো টাকা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল। মালদার মানিকচকের সভা থেকে চড়া সুর অমিত শাহ। ये ममता दीदी, मालदा राहत का घोटाला, भूतनी दियारा, पंचानंदपुर बाढ़ आई, केग रिपोर्ट ने बताया बाढ़ के लिए मोदी जी ने भेजा हुआ 100 करोड़ रुपया घोटालेबाजों की भेंट चढ़ गया। शर्म करो ममता दीदी, मालदा वालों के बाढ़ की राहत का रुपया आपके कट मनी वाले ले गए हैं। दीदी, हम कट मनी वालों को उल्टा लटका कर सीधा करने का काम करेंगे। मालदा राहत का घोटाला। মালদার আম চাষিদের বার্তা অমিত শাহ। বিজেপি ক্ষমতা এলে প্রতি মণ্ডলে কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি। একই সঙ্গে তৃণমূলকে নিশানাও করেছেন অমিত শাহ। ये मालदा से हमारा गुजरात
5000 किलोमीटर दूर है, मगर गुजरात के बाजार में भी मालदा की आम आते ही चटाचट बिक जाती है। ये दीदी के शासन में आम के किसानों की समृद्धि के लिए जो कोल्ड स्टोरेज बनाने की जरूरत थी, दीदी ने कुछ नहीं किया। भाजपा सरकार बना दो, हर मंडल में एक कोल्ड स्टोरेज बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। भारतीय जनता মমতা টার্গেট দিল্লি, বাংলা নয় বদলাবে দিল্লির ক্ষমতা, বাংলা জিতে দিল্লি জয়ের শপথ। শুভ বর্ষের না আগে শপথ নিন। ওরা আমাদের বাংলাকে বদলাতে চায়, আমরা দিল্লিকে বদলাবো। তুমি বাংলাকে টার্গেট করেছো, আমাদের টার্গেট দিল্লি। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, টোটোয় চেপে হেঁটে জনসংযোগে বিজেপি প্রার্থী। এবারে বিজেপি সরকার এবং 21 সালে সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এবারে বিজেপি সরকার 23 তারিখ সকালবেলায় আমি সিজন ফ্লাওয়ার নই, সবাই এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। এবারে বিজেপি সরকার এবং 21 সালে আপনাদের অত্যাচার হয়েছিল, সেই অত্যাচারের আপনাদের আইনগতভাবে যে শাস্তি পাওয়ার দরকার আমি করাবো। সবাই একজোট থাকবেন। বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, রায়গঞ্জ থেকে বিজেপি ও তৃণমূলকে নিশানা, দুর্নীতি নিয়ে একযোগে নিশানা। ये ऐसे इलेक्शन नहीं जीतते हैं भाई और बहनों, ये चोरी करके वोट काट कर कांग्रेस पार्टी विपक्ष के वोट काट कर ही चुनाव जीतते हैं। बंगाल में बीजेपी को मौका कौन दे रहा है? तृणमूल कांग्रेस दे रही है। बीजेपी बंगाल को पैसा नहीं देती है। 2 लाख करोड़ रुपए बीजेपी ने बंगाल को नहीं दिए। बंगाल के लिए यूनियन बजट में कोई प्रोजेक्ट नहीं दिए। एसआईआर के माध्यम से लोकतंत्र पर आक्रमण कर रहे हैं। मगर तृणमूल कांग्रेस भी अपने काम में लगी हुई है, वो भी बंगाल के लिए काम नहीं कर रही है। अगर नरेंद्र मोदी जी भ्रष्ट हैं तो तृणमूल कांग्रेस भी भ्रष्टाचार की रेस में कम नहीं है। আসুন এবার আপনাদের গোয়ালপুকুরের ছবি দেখাই। দেখুন হেলিকপ্টার উঠছে, হেলিকপ্টার উঠছে, আর সেই হেলিকপ্টারের হাওয়া, সেই হাওয়ায় উড়ে গেল চাল। কপ্টারের হাওয়ায় চাল উড়লো, শ্রমিকের কপ্টার। সেই শ্রমিকের কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল। গোয়ালপুকুরে সভা ছিল শ্রমিকের, সভাস্থলের পাশেই কপ্টার নামার ব্যবস্থা। আর চপার নামার সময় কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণের দাবিতে খুব স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার তারা সরব হয়েছে। দেখাচ্ছি মার্কপুরে সেই ছবি, যেখানে কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল। বেশ কয়েকটা বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতার কপ্টারে ছাদহীন বেশ কয়েকটা পরিবার। কথা বলবো, চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, দেখো রুমেলা, গোয়ালপুকুর বিধানসভার শাহপুর ফুটবল মাঠে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্য বিজেপি সভাপতি সেখানে একটি সভা করেন। সেই সভা আসার সময়, জায়গায় হেলিকপ্টার আসার সময় ব্যাপক ঝড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি পরিবারের ঘর বাড়ি, এবং এটি কিন্তু তারা কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষুব্ধ রয়েছে। এবং এই বিজেপির সভাপতি যিনি রয়েছেন তিনি কিন্তু আসছিলেন, এবং আসার সময় যখন বাড়ি ঘরের উপর দিয়ে যখন হেলিকপ্টার আসে তখনই কিন্তু একবারে ঝড়ের মতন হাওয়া ওঠে, তাতেই ক্ষতিগ্রস্ত হয়। এই খবর পেয়ে কিন্তু ক্ষুব্ধ হয় পরিবারের লোকজন। তারা চাইছেন যে দ্রুত তাদের এই সমস্যার সমাধান করুক, কারণ রাতে যদি বৃষ্টি হয় তাহলে থাকবে কোথায়, এই কিন্তু প্রশ্ন তুলছেন পরিবারের সদস্য। যেহেতু খবর পেয়ে কিন্তু গোয়ালপুকুর বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু খুব উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে, এবং তার ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিও তুলেছেন তিনি। বেশ, ক্ষতিপূরণটা দিতেই হবে আপনাকে, এটাই বলছি আপনার কাছে অনুরোধ করে। আমার পঞ্জিকাটা সব যে হেলিকপ্টারের একটা নেতা আসলো না, বিজেপির নেতা, এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়ায় দিয়ে এগুলো উড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি। কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো হয়তো বাড়ি ঘর, আর ওই যে ছিল আমাদের মানে সব মানে বাড়ি ঘরে তিরে চালটা উড়ে গেছে। হ্যাঁ, ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে। আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে,
তার মানে ওটাই তোমরা দিয়ে দিবা। এটা হেলিকপ্টার দিয়ে ভাঙছে, হ্যাঁ। বিজেপি নেতা আসছে কি নাকি আসছে, হ্যাঁ। উড়ে হেলিকপ্টারটা এক পাক ঘোরালো, হ্যাঁ। টিন সবগুলো তুলে নিল, টিন উড়ে- মাটি যা ছিল আবার সবগুলো ভেঙে দিয়েছে, সব ভেঙে গেছে। সব ভেঙে দিয়েছে। আর ঘরে ছিল লোন করছিলাম না, আচ্ছা, আমি লোন করতে গেছিলাম। কি চাইছেন এখন? এখন ঠিক করবে, কোথায় থাকবে? ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। এই কারণে আমরা বলি যে বিজেপি আসলে বাংলাকে চেনেই না, বিজেপি জানেই না যে কোন জায়গায় হেলিপ্যাড করা যায় আর কোন জায়গায় রেল স্টেশন করা উচিত। এরা শুধু স্টেশনের নাম বদলাতেই পারে। মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষের মাথায় ছাদ দেয়নি, উল্টে তাদের নেতা গিয়ে সেই গরিব মানুষগুলোর যে ছাদ নিজেরা কষ্ট করে টিনের ছাদ, অ্যাসবেস্টাসের ছাদ, টালির ছাদ করেছিলেন সেটাকেও কেড়ে নিলেন। আর কত অত্যাচার করবেন মানুষের উপরে। তৃণমূলের 100% কাজ হয়ে যাওয়ার পরেও এই বাংলায় এরকম বাড়ি থাকে কেন যেখানে কিনা চাল উড়ে যায়? কে তাদের প্রধানমন্ত্রীর বাড়ি দিতে মানা করেছিল? কারা কোথায় কাটমানি খেয়েছে? এই যোজনাগুলো কেন হয়নি? আজকে হেলিকপ্টার নামার জন্য উড়েছে, যদি ঝড় হতো তাহলে উঠতো, আরও খারাপ হতো। এই কথার উত্তর মানুষকে, তৃণমূলকে দিতে হবে। বিজেপি আসার পরে এমনই বাড়ির ব্যবস্থা করতে হবে যাতে রোটারের হাওয়া নয়, যে কোনো বড় ঝড়কেও যাতে তারা কমব্যাট করতে পারে, যাতে লড়তে পারে, কারুর মাথার উপর থেকে যেন চাল না চলে যায়। ভোটের মুখে সক্রিয় ইডি। দিল্লি থেকে গ্রেফতার আইপ্যাকের অন্যতম ডিরেক্টর বিনেশ চান্ডেল। আইপ্যাকের আরেক ডিরেক্টর প্রতীক জৈনের স্ত্রী এবং ভাইকে বুধবার দিল্লির অফিসে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই নিয়ে ভোটের বাংলা গরম, তরজায় তৃণমূল বিজেপি। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। যারা বেআইনি পথে অর্থ আয় করে তাদের এই ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই। বিনেশ চান্ডেল আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা। কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2রা এপ্রিল বিনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার সকালে দিল্লিতে ইডির সদর দফতরে বিনেশকে তলব করা হয়। সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল গ্রেফতার। এই গ্রেফতারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ স্পষ্ট বার্তা, বিরোধী রাজনৈতিক দলে হয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন। এটা গণতন্ত্র নয়, ভয় প্রদর্শন। বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। বাংলায় 23 এপ্রিল প্রথম দফার ভোট, 13 এপ্রিল গ্রেফতার আইপ্যাক কর্তা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা। ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন গত 8ই জানুয়ারি কলকাতায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের কলকাতার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং প্রতীকের ভাই পুলকিত জৈনকে বুধবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। নিউজ 18 বাংলা। মোথা বাড়িতে ছককষে আটকে রাখা হয় বিচারকদের, আর বিচারকদের আটকাতে ভয় দেখিয়ে আনা হয় বিএলওদের। এসবের মাথা ধৃত আইএসএফ নেতা গোলাম রব্বানি। যাদের নাম বাদ গিয়েছে তাদেরও জমায়েত করতে নির্দেশ দেওয়া হয়। এনআইএর নথিতে মোথাবাড়ির কংগ্রেস প্রার্থীরও নাম রয়েছে। পয়লা এপ্রিল মালদায় অশান্তি, নামবাদের প্রতিবাদে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয় 7 বিচারককে। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার তদন্ত করছে এনআইএ। প্রাথমিক তদন্তে তার আগেই জানতে পারে কালিয়াচকের অশান্তির পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র এবং পরিকল্পনা। গত রবিবার তারা গোলাম রব্বানিকে গ্রেফতার করে। তিনি মালদার মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পেরেছে পয়লা এপ্রিল পরিকল্পনা করেই বিচারকদের আটকানো হয়। এর জন্য হাতিয়ার করা হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিএলওদের। আইএসএফ নেতা গোলাম রব্বানির নির্দেশে ভয় দেখানো হয় একাধিক বিএলওকে। বিএলওদের বলা হয় যাদের নাম বাদ গেছে তাদের নাম তালিকায় তোলার জন্য গ্রামবাসীদের হয়ে বিচারকদের কাছে দাবি জানাতে। শুধু তাই নয়, বিচারকদের আটকে রাখতে বাদ যাওয়াদের জড়ো হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মোথাবাড়ি বিধানসভা আসনে কংগ্রেসের প্রার্থী সায়েম চৌধুরী, তিনিও এনআইএর নজরে। গত রবিবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে এনআইএ জানতে পেরেছে বিডিও অফিসের সামনে জমায়েত করানোর পেছনে রয়েছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীও। কংগ্রেসের স্থানীয় কর্মীদের নিয়ে তিনি জমায়েত করান। আদালতে জমা দেওয়া নথিতে এই বিষয়গুলি উল্লেখ করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এনআইএ বড় একটি রেপুটেড অর্গানাইজেশন, কিন্তু এখন যারা এই ডিপার্টমেন্টে কাজ করছে তারা কি তাদের সত্তাকে বেঁচে দিলে? সাধারণ মানুষ, তাদের ভোটার লিস্টের নাম নেই, তারা বিক্ষোভ করেছে। আর তা নিয়ে আজকে এনআইএ দোষ খুঁজতে বেরিয়ে পড়েছে জাতীয় কংগ্রেস। আর কত দালালি করবে? তৃণমূল কংগ্রেসের ভোটের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গে কি করে মিন ঢুকতে পারে, হুমায়ুন কি করে বাবরি মসজিদ তৈরি করবে বলার সাহস দেখাতে পারে। পুলিশ পর্যন্ত আক্রান্ত, পুলিশের পরিবাররা আক্রান্ত। তৃণমূলের বিধায়ক নিজের পরিবার নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন। এখন আপনারা যদি সচেতন না হন, আগামী দিনে এটা বাংলাদেশ হয়ে যাবে। নিউজ 18 বাংলা। ভোটার খুঁজতে হন্যে ভোট কর্মীরা। গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত ভোটারের খোঁজ। অবশেষে ভোটারের খোঁজ পান বিএলও। প্রবীণ, বিশেষভাবে সক্ষমদের বাড়িতে ভোট। প্রথম দিন ভোট নিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। অবশেষে ভোটারের খোঁজ পান বিএলও, কিন্তু তার আগে খুঁজতে হয় তাকে হন্যে হয়ে। ভোটার খুঁজতেই হন্যে ভোট কর্মীরা। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে অবশেষে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এই ভোটারের খোঁজ পান তারা। প্রথম দিনই ভোট নিতে গিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা।
সকাল থেকে তো ওনাকে তো বলা ছিল যে 8:30টার সময় ভোট হবে এখানে বাড়িতে, তাহলে ও তো মেন্টাল, ও তো রইতে চাইছে না, তাহলে ঘুরে যেখানে থাকে সেখানে চলেছে। ফির আরো যখন ডাকে এলো আপনারা আলেন, তখন ঘুরে নিয়ে আসা হইলো। ঘুরে ভোট তো বললেন, আপনারা দেখলেন যে ভোট দিতে পারেন না। वोटिंग करवाए हैं, बहुत हैट्रिक रहा। आगे अभी और 24-23 का और करवाना है। देखते हैं, हम लोग का तो टारगेट है 2 दिन में कंप्लीट करना। ऐसे देख के तो मुझे अभी नहीं लग रहा है, लेकिन कोशिश करेंगे कि आज कंप्लीट हो जाए। তো উনি নিজে পেন ধরে টিকও করতে পারেন না, কারো কথা হয়তো রিসিভ করেন কিন্তু রিয়াকশনে হয়তো ঠিকঠাক আসে না। ওর ক্যান্ডিডেট নিজে দিতে পারেনি, ওর ভাই দিয়েছে ভোট ওর হয়ে। বাকি সবাই যে স্যাররা ছিলেন ওনারা সহযোগিতা করেছেন। খুঁজে বেড়াতে হচ্ছে কোথায় ভোটার আছে, সেই পিছিয়ে পিছিয়ে ধাওয়া করতে হচ্ছে।